আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের ক্লাসরুমে, জিওগ্রাফি ক্লাসরুমে, আজকে আমাদের বিষয় সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর কাজ আমাদের চলছিল। আজকে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এই অংশে আমরা নদীর সঞ্চয় কাজের ফলে নানান ধরনের ভূমিরূপ দেখতে পাবো, ভূমিরূপের সম্মুখীন হব, তাই তো? তো আমরা আগের মতোই, আগের প্রশ্নে যেভাবে বলেছিলাম, আমরা এখানে যেভাবে প্রশ্নের সম্মুখীন হব, পরীক্ষার হলে যেভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হব সেইভাবে আমরা আলোচনা করব। তবে সমস্ত পয়েন্টই কিন্তু আমরা আলোচনা করব। তো শুরু করি আজকের আমাদের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের প্রথম পাঠ। এখানে আমরা যেভাবে প্রশ্নের সম্মুখীন হই, আগে প্রশ্নটা দেখে নেব। নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এইভাবে তোমরা প্রশ্নের সম্মুখীন হবে। তো এই রকম ভাবে প্রশ্নটা যদি আসে, আমরা কিভাবে শুরু করব? অবশ্যই আমি প্রতিটা জায়গায় বুঝাবো, কিন্তু আমরা কিভাবে লিখব সেই সিস্টেমটাকে রেখে আমরা বোঝানোর কাজটা সারব। ক্লিয়ার? তো যাই হোক, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একটা কথাই বলি যে যে প্রশ্ন সম্বন্ধে আমি উত্তর দিতে চলেছি তার একটা ছোট্ট ভূমিকা দরকার। প্রথম অবস্থায় একটা ছোট্ট ভূমিকা, ওটার সম্বন্ধে আমি দু একটা কথা দুটি কি একটি লাইনের মাধ্যমে বলবো। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? নদীর যে সমস্ত কাজ করে থাকে, নদী যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে সঞ্চয় কাজ একটি উল্লেখযোগ্য কাজ। এই সঞ্চয় কাজ প্রধানত নদীর এই সঞ্চয় কাজ প্রধানত নিম্ন প্রবাহে লক্ষ্য করা যায়। নিম্ন প্রবাহে লক্ষ্য করা যায়, তবে মধ্য ও উচ্চ প্রবাহেও নদীর সঞ্চয় কাজ লক্ষ্য করা যায়। বোঝাতে পেরেছি? তাহলে আমার প্রথম অবস্থায় সঞ্চয় কাজের ভূমিরূপগুলোতে আমার যাওয়ার আগে আমি যে ভূমিকাটা দেব, সেই ভূমিকাটাতে আমি কি উল্লেখ করলাম? যে নদীর সঞ্চয় কাজ নিম্ন প্রবাহে সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, নিম্ন প্রবাহে, তবে মধ্য এবং উচ্চ প্রবাহেও এই সঞ্চয় কাজ লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। ক্লিয়ার? এরপরে আমরা মূল প্রশ্নে চলে যাব। মূল প্রশ্ন কি আছে? সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয়, নদীর, তার আগে লিখে দিই, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমাদের প্রশ্ন এটাই চেয়েছে। ক্লিয়ার? নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি হেডিং করে দিলাম। ক্লিয়ার? সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি হেডিং করে দিলাম। এরপরে আমি অনেক সঞ্চয়িত ভূমিরূপ রয়েছে,
তার মধ্যে যে কোনো তিনটে আমি এখানে উপস্থাপন করব চিত্রসহ। ক্লিয়ার? তো আমরা এক ধার থেকে তিনটে আলোচনা করে দিই। প্রথমে আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অগভীর নদী উপত্যকা অগভীর ও চওড়া নদী উপত্যকা। বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। অগভীর ও চওড়া নদী উপত্যকা কাকে বলে? প্রথমে এটার সম্বন্ধে আমি ছোট্ট করে একটা সংজ্ঞা দেব। আগে বুঝে নেব অগভীর এবং চওড়া নদী উপত্যকা কাকে বলে। শুরু করি। নদীর নিম্ন প্রবাহে নদী উপত্যকা অত্যন্ত অগভীর ও অত্যন্ত চওড়া হয়ে থাকে। কি বললাম? নদীর নিম্ন প্রবাহে নদী উপত্যকা খুব অগভীর, অত্যন্ত অগভীর এবং প্রচন্ড চওড়া। বারবার দুটো অত্যন্ত না ব্যবহার করে তোমরা এখানে প্রচন্ড চওড়া রূপে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে নিম্ন প্রবাহে নদী উপত্যকা অত্যন্ত অগভীর এবং অতিরিক্ত চওড়া হয়ে অবস্থান করে। এরূপ অগভীর এবং চওড়া উপত্যকাকেই অগভীর ও চওড়া নদী উপত্যকা বলে, বা একেই অগভীর ও চওড়া নদী উপত্যকা বলা হয়। ক্লিয়ার? এটুকু নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে কেমন হয় বিষয়টা? নদী স্বাভাবিকভাবে আমরা পার্বত্য প্রবাহে নদীর উপত্যকা দেখেছি ভি অক্ষর। যত নিম্ন প্রবাহের দিকে যাচ্ছে নদী সঞ্চয় কাজ বেশি করছে, ফলে এখানে সঞ্চিত হতে থাকছে পদার্থ এবং নিম্নক্ষয় কমে গিয়ে পার্শ্বক্ষয় বাড়তে শুরু করছে। ফলে নদী আস্তে আস্তে চওড়া হতে থাকছে। যত নিম্নের দিকে যাচ্ছে তত নদী এভাবে চওড়া হতে থাকছে। আরো গেল। ক্লিয়ার? আস্তে আস্তে নদী অগভীর হয়ে পড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ গভীরতা একেবারে কমে গেছে। এখানে যা গভীরতা ছিল প্রত্যেক ধাপে একটু করে গভীরতা কমেছে। যত নিম্ন প্রবাহের দিকে যাচ্ছে তত নদী অগভীর হচ্ছে এবং তার চওড়া অনেক বেশি হয়ে গেছে। এপার থেকে ওপারের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে। আশা করছি বুঝাতে পেরেছি। এখন এরপরে আমরা যেটা দেব, এই রকম সৃষ্টিটা হলো কেন, এই রকম অবস্থাটা এর হলো কেন। তাহলে আমরা চলে এলাম সৃষ্টির কারণ। এই নদী উপত্যকা এই অবস্থা, নদী উপত্যকার এই অবস্থা এমনি এমনি তো হয়নি। অনেকগুলো কারণ আছে। সমস্ত কারণের মিলিত ফল এই অগভীর ও চওড়া নদী উপত্যকা। প্রথম কারণ কি? এই প্রবাহে অর্থাৎ নিম্ন প্রবাহে এই অগভীর চওড়া এবং নদী উপত্যকা কোথায় দেখতে পাওয়া যায়? সবই নিম্ন প্রবাহে। প্রধানত আমরা উপরে আগেই লিখে দিয়েছি, প্রধানত নিম্ন প্রবাহে এবং মধ্য প্রবাহেও দেখা যায়, তবে কিছু কিছু উচ্চ প্রবাহেও দেখতে পাওয়া যায়, ব্যতিক্রমী রয়েছে উদাহরণ। তো যাই হোক, আমরা দেখলাম নিম্ন প্রবাহে এর প্রধান কারণ কি হলো না, নিম্ন প্রবাহে নদীপথের ঢাল খুব কম। আমি একটু আগে বললাম যে অনেকগুলো কারণের মিলিত ফল। তাহলে প্রথম কারণ আমরা কি দেখলাম? নদীপথের ঢাল কমে গেছে। উচ্চ প্রবাহে খাড়াই পথ দিয়ে নামছিল, নিম্ন প্রবাহে এসে নদীপথের ঢাল প্রায় নাই বললেই চলে, সমতল।
তাহলে সমতল ভূপৃষ্ঠ হয়ে যাওয়ার জন্য পরে তার কি সমস্যা, একটার উপরে নির্ভর করে দ্বিতীয় সমস্যার সৃষ্টি হয়েছে, দ্বিতীয় কারণ সৃষ্টি হয়েছে। কি কারণ? ঢাল কম বলে এর গতিবেগও গেছে কমে, গতি বেগ কম। তাহলে নিম্ন প্রবাহে ঢাল কম, ফলস্বরূপ কি পেলাম? গতিবেগ কম। 3 নম্বর পয়েন্টে আমরা গিয়ে কি দেখতে পাচ্ছি? এই দুই কারণে কি হলো? তুলনামূলকভাবে সঞ্চয় অনেক বেশি হওয়া শুরু হলো, অর্থাৎ নিচে থিতিয়ে পড়ার পরিমাণ সব থেকে বেশি পরিমাণে হলো। অর্থাৎ নদীর সঙ্গে যা কিছু এসেছিল, সূক্ষ্ম পলি বালি সব কিছু এখানে ডিপোজিট হতে শুরু করলো, তলদেশে জমতে শুরু করলো। ক্লিয়ার? ঢাল কম, গতিবেগ কম, ফলস্বরূপ সূক্ষ্ম পলি বালি সবকিছু এখানে জমতে শুরু করলো। তবে এখানে একটা জিনিস কিন্তু অল্প হলেও ঘটতে থাকলো। কি ঘটতে থাকলো? এখানে আরেকটা জিনিস যেটা হতে থাকলো, নদীর নিম্নক্ষয় তাহলে জমা হচ্ছে, মানে তোমরা বুঝতেই পারছো যে নিচে আর কোনো সঞ্চয় হচ্ছে যেখানে, সেখানে আর ক্ষয় হবে কি করে? ক্ষয় হলে তো সেখান থেকে পালিয়ে যেতে হবে, এখানে ঘুরে জমা হচ্ছে। এই প্রবাহে তাই এর উচ্চতা কমছে। তবে এই প্রবাহে কোথায় কি হচ্ছে না, কেবল মাত্র ধীরে সুস্থে অল্প পরিমাণে পার্শ্ব ক্ষয় কিন্তু হয়ে চলেছে। দেখো, নিচ থেকে জমা হচ্ছে, পাঁচটা ক্ষয় হচ্ছে বলেই পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অনেক চওড়া হয়েছে। তার পরবর্তী পর্যায়ে দেখছি আরও তার থেকে চওড়া হয়ে গেছে। তার পরবর্তী পর্যায়ে দেখছি আরও চওড়া হয়ে গেছে। পার্শ্ব ক্ষয়টা, যে পাশের দিকটা প্রতিবারে ক্ষয় পাচ্ছে, পার্শ্ব ক্ষয় তার কিন্তু হয়ে চলেছে। ক্লিয়ার? তাহলে এই চারটি যে কারণ, এই চারটি কারণের ফলস্বরূপ, আমি নিচে পয়েন্ট একটা দিয়ে দেবো, ফল স্বরূপ নদী উপত্যকা অগভীর ও ফলস্বরূপ চওড়া ও অগভীর নদী উপত্যকা সৃষ্টি হয়েছে। আমার উত্তর কমপ্লিট। এরপরে আমি একটা উদাহরণ দেব। কি পেলাম? এখানে ফলস্বরূপ এই চওড়া এবং অগভীর নদী উপত্যকা সৃষ্টি হয়েছে। এতদূর নিশ্চয়ই বোঝাতে পেরেছি? বেশ, এরপর আমরা উদাহরণ, সমস্ত আদর্শ নদীর, সমস্ত আদর্শ নদীর নিম্ন প্রবাহে, আর লিখছি না, সমস্ত আদর্শ নদীর ক্ষেত্রেই তার নিম্ন প্রবাহের উপত্যকা হয় অগভীর ও চওড়া। ক্লিয়ার? তাহলে এই গেল তার উদাহরণ। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা একটা পয়েন্টের আলোচনা করে দিলাম এবং তার ছবিও আমরা ব্যবহার করলাম। তোমরাও সুন্দর করে পেন্সিল দিয়ে ছবি দেবে, দিয়ে যদি একই পাতার মধ্যে হয় তাহলে জিগজ্যাগে তোমরা ছবিটা দিতে পারো। এরপরে আমরা আসছি সেকেন্ড পয়েন্ট। তিনটে পয়েন্ট আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে, তিনটে ভূমিরূপ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপরে আমরা আসছি আমাদের সেকেন্ড ভূমিরূপে। সেকেন্ড একটা উল্লেখযোগ্য ভূমিরূপ আমরা এখানে আলোচনা করব, তার নাম প্লাবন ভূমি। তোমরা বইতে প্লাবন ভূমি পেয়েছো, স্বাভাবিক বাঁধ পেয়েছো। আমরা এখানে এই প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ, এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মাঝে মাঝে ছোট প্রশ্ন অর্থাৎ টিকার মতো প্রশ্ন হিসেবেও আমাদের কাছে আসে। তো এখন আমরা আলোচনা করতে চলেছি প্লাবন ভূমি। আগে তোমাদের কাছে একটা বিষয় জানিয়ে দিই, প্লাবন শব্দের অর্থ কি? আমরা সবাই জানি, তাই তো? প্লাবন শব্দের অর্থ বন্যা। তাহলে প্লাবন ভূমি অর্থাৎ বন্যা যে ভূমি তৈরি করেছে, যে ভূমিভাগ সৃষ্টির মূল কাণ্ডারি বন্যা বা প্লাবন। বিষয়টা কি একটু
এবারে আলোচনায় যাই। তাহলে প্লাবনভূমি কেন নাম হয়েছে? প্লাবন অর্থাৎ বন্যা, বন্যার জল এই ভূমিভাগ সৃষ্টি করতে সাহায্য করেছে, তাই এই ভূমিভাগকে বলা হয় প্লাবনভূমি। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? বোঝা গেছে প্লাবনভূমি কেন নাম হয়েছে? প্লাবন শব্দের অর্থ কি? বন্যা। কাকে বলে? দেখো, আমরা বলেছিলাম নিম্ন, মধ্য, উচ্চ প্রবাহ পর্যন্ত দেখতে পাওয়া যায়, তবে প্লাবনভূমি প্রধানত মধ্য ও নিম্ন এই দুটো প্রবাহেই দেখা যায়। এটা আমরা উল্লেখ করব। মধ্য ও নিম্ন প্রবাহে প্লাবনভূমি কিন্তু দেখা যায়। এখানে তাহলে প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হচ্ছে তার ব্যাখ্যা যাওয়ার আগে প্লাবনভূমি কি একবার জেনে নিই। মধ্য ও নিম্ন প্রবাহে নদী তীরবর্তী, মধ্য এবং নিম্ন প্রবাহে নদী তীরবর্তী নিম্নভূমিতে যা যা শব্দগুলো বললাম তার মধ্যে মূল শব্দগুলো অবশ্যই ব্যবহার করবে। মধ্য, নদীর মধ্য ও নিম্ন গতিতে, নদী তীরবর্তী নিম্নভূমিতে বন্যা বা প্লাবনের জলবাহিত পলি সঞ্চিত হয়ে, তাহলে প্লাবনের, আচ্ছা বন্যাই লিখো, আমাদের চেনা জানা শব্দ, বন্যার জলবাহিত পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি হয়, যে সমতল ভূভাগ তৈরি হয় তাকে বলা হয় প্লাবন ভূমি। একবার ছবিতে দেখে নিই। যত দ্রুততার সঙ্গে পারবে ছবিগুলোকে কমপ্লিট করবে। যাদের 3 ডাইমেনশনে অসুবিধা আছে কোনো দরকার নেই, তোমরা 2 ডাইমেনশন ছবি আঁকলেও হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে নদী, তোমরা বুঝতেই পারছো। আমি যে ছবিটা এঁকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে নদী, ওই খাত বরাবর প্রবাহিত হয়ে আসছে। তো নিম্ন প্রবাহে নদীপথের ঢাল গভীরতা অত্যধিক কমে যাওয়ার ফলে, একটু সামান্য রাখি, অত্যধিক কমে যাওয়ার ফলে কি হলো, বর্ষায় যখন অতিরিক্ত বন্যার বৃষ্টি হলো এবং অত্যধিক পরিমাণে জল চলে এলো, তখন কি হলো, এই সম্পূর্ণ জল এটা দিয়ে বইতে পারলো না। আমরা সৃষ্টির কারণে গিয়ে সেগুলো আলোচনা করব। কি হলো, বন্যা হলো। বন্যা কাকে বলে? এইটা হচ্ছে নদীর পাড়, এটা একটা পাড়, এটা একটা পাড়, এই নদীর পাড় উপচে বন্যার জল ঢুকে গেল নিম্নভূমিতে, নদীর পার্শ্ববর্তী ভূভাগে চলে গেল। এই নদীর জলের সঙ্গে মিশে থাকা পলি বালি তখন এই স্থানে ডিপোজিট হতে শুরু করলো, সঞ্চিত হতে শুরু করলো। ক্লিয়ার? এদিকেও সঞ্চিত হতে শুরু করলো। এর ফলে স্বাভাবিকভাবে এখানে একটা সমতল ভূভাগ, এই দুপাশে একটা সমতল ভূভাগ তৈরি হবে, এদিকেও হবে, এদিকেও হবে। এই সমতল ভূভাগগুলিকে বলা হয় প্লাবন ভূমি। কি বলা হয়? প্লাবন ভূমি। ক্লিয়ার? তোমরা এইভাবে ছবিটা দিয়ে নিচে হেডিংটা লিখে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। ছবিতে ক্লিয়ার হয়েছে? তাহলে বন্যার জল দুকুল ছাপালে তবে তো বন্যা। নদীর পাড় ছাপিয়ে যখন জল স্থলভাগের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় বন্যা। সেই বন্যার জলের সঙ্গে মিশে থাকা পলিরাশি এখানে সঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু সংজ্ঞায় কি দিয়েছি? মধ্য ও নিম্ন প্রবাহে নদী তীরবর্তী নিম্নভূমি
বন্যার জলবাহিত পলি দ্বারা নিম্নভূমিতে বন্যার জলবাহিত পলি সঞ্চিত হয়ে যে ভূমিভাগ তৈরি হয় তাকে প্লাবনভূমি বলে। ওখানে আমরা কিন্তু সমস্ত বিষয়কে ক্লিয়ার করিনি। উত্তরটাকে দেখো, কেন আমরা এখানে সৃষ্টির কারণ দেব, কিভাবে সৃষ্টি হচ্ছে তার কারণ আমরা এখানে উল্লেখ করব। বুঝাতে পেরেছি? সৃষ্টির কারণ এক। তাহলে আগের প্রশ্নে আমরা যেমন দেখেছিলাম চওড়া কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, একটার পর একটা কারণ আমরা পেয়েছিলাম। এখানেও আমরা ঠিক বন্যা কেন হলো, তার সঙ্গে পলি কেন হলো, সেই কারণগুলো উল্লেখ করে দিলেই প্লাবনভূমি কেন সৃষ্টি হলো তার কারণ আমরা পেয়ে যাব। প্রথম কারণ আমরা দেব, নিম্ন প্রবাহে নদীখাত অত্যন্ত অগভীর। নিম্ন প্রবাহে নদীখাত অত্যন্ত অগভীর। তোমরা দেখতেই পাচ্ছ নদীখাত একেবারে খুবই অগভীর একটা নদীখাত। ক্লিয়ার? 2 নম্বরে, তো অগভীর তো কি সমস্যা হয়েছে? সমস্যাটা হলো বর্ষাতে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হলো। ক্লিয়ার? বর্ষাকালে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হলো, সমস্ত জল গিয়ে নদীতে পড়লো, কিন্তু এই অগভীর খাত তখন সমস্ত জলকে বয়ে নিয়ে যেতে পারলো না। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা কি ঘটনার সম্মুখীন হলাম? বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টি হলো। নদীকাত তো একই ছিল অগভীর, বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে গেল। ফলে 3 নম্বর পয়েন্টে কি ঘটনা ঘটল? 3 নম্বর পয়েন্টে ঘটল অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার ফলে সেই সমস্ত জল, বৃষ্টির এই অতিরিক্ত জল ওই অগভীর খাত বয়ে নিয়ে যেতে পারলো না। অতিরিক্ত জল একসঙ্গে চলে এসেছে, ওই অগভীর খাত যেহেতু অগভীর হয়ে পড়েছে, তাই সে সমস্ত জলকে আর বয়ে নিয়ে যেতে, তার খাত দিয়ে বয়ে নিয়ে যেতে পারলো না। তখন কি হলো? দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হলো। ক্লিয়ার? তাহলে 3 নম্বর পয়েন্টে পেলাম সমস্ত বর্ষার অতিরিক্ত বৃষ্টির জল এলো, এই অগভীর উপত্যকা দিয়ে সমস্ত জল বয়ে যেতে পারলো না। ফলে 3 নম্বর পয়েন্টে আমি কি বললাম? এই সমস্ত জল বয়ে যাওয়া না যেতে পারার ফলে দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হলো। 4 নম্বর পয়েন্টে কি দেখব? এই বন্যার জল তখন কি হলো? চারিদিকে ছড়িয়ে পড়লো, তার গতিবেগ কমে গেল। যখন স্থলভাগের মধ্যে ঢুকে গেল, তার গতিবেগ কমে গেল। তখন এই বন্যার জলের সঙ্গে মিশে থাকা পলিরাশি থিতিয়ে যাওয়ার ফলে, তো যারা বন্যা দেখেছো, নদী যারা দেখেছো তারা জানো বন্যার সময় নদীর বুক দিয়ে প্রচন্ড বেগে স্রোত বয়ে যায়, কিন্তু সেই জল যখন পাহাড় উপচে মাঠের মধ্যে চলে যায় বা নিম্নভূমিতে চলে যায়, বিশাল এলাকাকে প্লাবিত করে দেয়, তখন সেই জায়গায় আর অত প্রবল স্রোত, নদী খাতে যে স্রোত থাকে সেই স্রোত থাকে না। ক্লিয়ার? এমনকি নদীর পাড় থেকে যত দূরত্বে যাবে তার স্রোত আরোই কমতে থাকে। ক্লিয়ার? ফলে স্বাভাবিকভাবেই যখন স্রোত না থাকে তখন সেই জল থেকে পলিরাশি থিতিয়ে পড়তে থাকে। ক্লিয়ার? তাহলে বন্যা করলো, এই বন্যার জলের সঙ্গে মিশে থাকা তখন পলি দুপাড়ের নিম্নভূমিতে থিতিয়ে পড়তে থাকলো, থিতিয়ে পড়লো। বোঝা গেছে? ফলস্বরূপ দুপাড়ের নিম্নভূমিতে নতুন ভূমিভাগ প্লাবন ভূমি গড়ে উঠল। আশা করছি বুঝাতে পেরেছি। এরপরে এর কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদেরকে একটা কথা বলি, এর কিছু বৈশিষ্ট্য আমরা দেব। এর সঙ্গে আমি এখানটা মুছে দিচ্ছি, সৃষ্টির কারণটা থাক। এর সঙ্গে প্লাবনভূমি যেহেতু টিকা হিসেবে আমাদের সামনে আসে, তাই সেই জায়গা যদি টিকা হিসেবে আমাদের এই প্রশ্নটা এসে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এর বৈশিষ্ট্যের পয়েন্টটা জুড়ে দেবো। এই বড় প্রশ্নের সঙ্গে যখন আমরা লিখব
তখন কিন্তু বৈশিষ্ট্যটা দেওয়ার খুব একটা দরকার নেই, না দিলেও চলবে, দেওয়ার দরকারই নেই। কিন্তু যদি টিকার মতো এসে যায়, 3 নম্বরের প্রশ্ন এসে যায়, সেক্ষেত্রে তোমরা এই বৈশিষ্ট্যের পয়েন্টটা যোগ করতেও পারো। তাই আমি এটাকে স্টার চিহ্ন করে দিলাম। বৈশিষ্ট্য, এই প্লাবনভূমির কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্লাবনভূমির প্রথম বৈশিষ্ট্য, এক, এটা প্রচণ্ড উর্বর। উর্বর ভূমিভাগ। যেহেতু প্রতি বৎসর এখানে পলি সঞ্চিত হয়, নতুন পলি সঞ্চিত হয়, তোমরা জানো পলি প্রচণ্ড উর্বর মাটি, তাই স্বাভাবিকভাবে প্লাবনভূমি অঞ্চল অত্যন্ত উর্বর, উর্বর ভূমি। প্রতি বছর নতুন পলি এখানে সঞ্চিত হয় বলে এই ভূমিভাগ অত্যন্ত উর্বর। 2 নম্বর বৈশিষ্ট্য কি? উর্বর ভূমি হয়, উৎপাদন বেশি হয়। উৎপাদন বেশি করে, উৎপাদনের পরিমাণ বেশি করে, উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি বলে একটা পয়েন্ট দিয়ে দাও। স্বাভাবিকভাবে উর্বরতা বৃদ্ধি মানে সেখানে ফসলের চাষ হলে উৎপাদনও বেশি হবে। এটাও একটা প্লাবনভূমির বৈশিষ্ট্য, যে প্লাবনভূমি অঞ্চলে উৎপাদন অনেক বেশি হয়, যে কোনো ফসলের উৎপাদন বেশি হয়। 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য দেব, উচ্চতা বৃদ্ধি। উচ্চতা বৃদ্ধি, ক্লিয়ার? প্লাবনভূমি অঞ্চলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে প্রতি বছরই তার আস্তে 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 তার উচ্চতা বাড়তে থাকে। এই 3টে বৈশিষ্ট্য তোমরা মোটামুটি নলেজে রেখো, যদি টিকা হিসেবে আসে সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, তাহলে প্রশ্নটার গুরুত্ব বেড়ে যাবে অনেক। তো যাই হোক, এরপরে আমরা এলাম, তাহলে বৈশিষ্ট্যের পয়েন্টটা আমরা এখানে দিয়েছিলাম। আমাদের কি বাকি রয়ে গেছে? উদাহরণ। সিন্ধু, গঙ্গা প্রভৃতি নদীর, যেগুলো আদর্শ নদী রয়েছে, এই সিন্ধু গঙ্গার নিম্ন প্রবাহে, ক্লিয়ার, নিম্ন প্রবাহের উভয় তীরেই, সিন্ধু গঙ্গার নিম্ন প্রবাহের উভয় দিকের তীরেই এই প্লাবনভূমি লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এটা আর বোঝানোর কিছু নেই। আমরা চলে যাচ্ছি লাস্ট পয়েন্ট। আজকের প্রশ্ন অনুযায়ী যে পয়েন্টটা আমরা আজকে আলোচনা করব, যেটা হবে আমাদের লাস্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর ভূমিরূপ। 3 নম্বরে আমরা আজকে আলোচনা করব স্বাভাবিক বাঁধ। এখানেও ঠিক একই কথা, নিম্ন নদীর নিম্ন ও মধ্য প্রবাহে বা মধ্য ও নিম্ন প্রবাহে নদীর তীরবর্তী অঞ্চলে, তীর বরাবর অঞ্চলে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে বাঁধের আকারে সঞ্চিত হতে দেখা যায়। কোথায় কোথায়? মধ্য ও নিম্ন প্রবাহে। মধ্য ও নিম্ন প্রবাহে নদীর তীরবর্তী অঞ্চলে, দেখো আমি আগে থেকে এটা এঁকেছিলাম, এই অঞ্চল দুটো, নদীর তীর একদম পাড়ে, নদীর পাড় বরাবর নুড়ি, কাঁকর, বালি, পাথর ইত্যাদি সঞ্চিত হয়ে একটি বাঁধের ন্যায় ভূমিরূপ তৈরি হয়। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, বাঁধের মতো উঁচু হয়ে দুপাড়ে দুটো ভূমিরূপ তৈরি হয়েছে। তাহলে মধ্য ও নিম্ন প্রবাহে নদীর তীর বরাবর বা পাড় বরাবর নুড়ি, কাঁকর, বালি, পাথর ইত্যাদি সঞ্চিত হয়ে যে বাঁধের মতো ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। নিশ্চয়ই বলতে অসুবিধা হবে না। ক্লিয়ার? তাহলে এখানে যে শব্দগুলো ব্যবহার করবে, মধ্য নিম্ন প্রবাহ এবং নুড়ি পাথরের কথা বলবে।
নুড়ি, পাথর, ছোট পাথর, কাঁকর, এদের কথা বলবে, বালি। ক্লিয়ার? প্রথম আমার। এরপরে আমরা আমাদের সিস্টেম অনুযায়ী সৃষ্টির কারণ, আমরা এই সিস্টেমে এগাচ্ছি। সৃষ্টির কারণ দেখো, এই ভূমিরূপটাও তৈরি হয়েছে। আগের যে ভূমিরূপ আমরা পড়েছি প্লাবনভূমি, প্লাবনভূমি সৃষ্টি হওয়ার যে সমস্ত কারণগুলি পুরোপুরি এইখানে প্রযোজ্য। ক্লিয়ার? শুধু এখানে আমরা একটা জিনিস যোগ করবো, যেহেতু আমরা একই প্রশ্নের মধ্যে লিখছি, ফলে আমরা ওই পয়েন্টে যেটা ডিটেলসে ব্যাখ্যা করে দিচ্ছি, এখানে আর সেটা ডিটেলসে দেওয়ার দরকার নেই। এখানে আমরা একটি বিশেষ পয়েন্ট উল্লেখ করব, যে গল্পটা আমি ওখানে বলেছিলাম। নুড়ি, কাঁকর, বালি, পাথর সঞ্চিত হয়ে নদীর পাড়ে স্বাভাবিক বাঁধ তৈরি হয়। কেন? এই নুড়ি, কাঁকর, বালি, পাথর এরা সূক্ষ্ম পলিরাশির তুলনায় ভারী। তাহলে এই নুড়ি, কাঁকর বন্যার জলের সঙ্গে, বন্যা না হলে তো স্বাভাবিক বাঁধ তৈরি হবে না, আর প্লাবনভূমিও তৈরি হবে না। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কারণ হিসেবে কি দেব? বন্যার জলের সঙ্গে মিশে থাকা, বন্যার জলের সঙ্গে মিশে থাকা তুলনামূলকভাবে ভারী পদার্থ নুড়ি, কাঁকর, বালি, পাথর ইত্যাদি দূরবর্তী স্থানে যেতে না পেরে নদীর পাড়েই সঞ্চিত হয়। বোঝাতে পেরেছি? তাহলে বন্যার জলের সঙ্গে মিশে থাকা তুলনামূলকভাবে ভারী পদার্থ কারা? নুড়ি, কাঁকর, পাথর, ছোট পাথর। ক্লিয়ার? বন্যার জলের সঙ্গে মিশে থাকা তুলনামূলকভাবে ভারী পদার্থ নুড়ি, কাঁকর, বালি, পাথর ইত্যাদি দূরবর্তী স্থানে যেতে না পেরে, এই শব্দটা কিন্তু ভুলবে না, দূরবর্তী স্থানে যেতে না পেরে নদীর তীরের নিকটবর্তী স্থানে বা তীরেই, নদীর পাড়েই লিখে দেবে, পাড়েই সঞ্চিত হয়, হয়ে এই বাঁধ সৃষ্টি করে। সঞ্চিত হয় এবং ক্রমান্বয়ে সঞ্চিত হওয়ার ফলে একসময় উঁচু হয়ে সৃষ্টি করে স্বাভাবিক বাঁধ। তাহলে কিভাবে সৃষ্টি করলো? এবারে কেন সে দূরে যেতে পারে না, সেই ব্যাখ্যাটুকু একটু তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, আমরা নদী পড়তে গিয়ে দেখেছি যে যত নিম্ন প্রবাহের দিকে যাই, বড় বড় পদার্থগুলো আগে সঞ্চিত হয়, তারপরে তার থেকে ছোট ছোট, তারপরে আরো ছোটগুলো সূক্ষ্ম পলিরাশি একবারে গিয়ে নিম্ন প্রবাহে গিয়ে পৌঁছায়। এখানেও ঠিক তাই হয়। যখন জলস্রোতের সঙ্গে বয়ে আসছে, মাঝখানে প্রচন্ড স্রোত বন্যার কারণে, ফলে সেখানে নুড়ি, কাঁকর, বালি, পাথর, সূক্ষ্ম পলিরাশি সব জলের সঙ্গে মিশে প্রবাহিত হয়ে আসছে। যখনই পাড় উপচে বন্যার সৃষ্টি করলো, সেই বন্যার জলের বেগ, আমি আগের প্রশ্নেই বলেছিলাম, যত দূরত্ব বাড়ে গতিবেগ তত কমতে থাকে। ক্লিয়ার? পাড়ে তুলনামূলকভাবে একটু বেগ থাকে বটে, কিন্তু যখন স্থলভাগের অনেকটা অভ্যন্তরে চলে যায়, সেই জায়গায় গতিবেগ অনেক কমে যায়, চারিদিক দিয়ে ঘেরা পড়ে যায় এবং গতিবেগ প্রায় থাকে না বললেই চলে। ফলে স্বাভাবিকভাবে এই অংশে সূক্ষ্ম পলি ছাড়া আর কিছুই এসে পৌঁছাতে পারে না। আর যখনই গতিবেগ এই নদীর তুলনায় যখন পাড় উঠছে, সে ভিতরে ঢুকছে, এখানে গতিবেগ কমে যায়। ফলে এই প্রচন্ড গতিবেগের সঙ্গে যে বড় বড় নুড়ি কাঁকরগুলো ভেসে যেতে পারছিল, তারা কিন্তু গতিবেগ কমার সঙ্গে সঙ্গে তাদের ভার বেশি হওয়ার ফলে তারা কি করলো? এই পাড়েই পড়ে গেল। বড় বড় নুড়িগুলো এই পাড়ের মধ্যেই সঞ্চিত হয়ে গেল, ছোটগুলো কেবল এই বন্যার জলের সঙ্গে ভেতরে গেল, সূক্ষ্মগুলো। তাহলে নদীর পাড়ে তাই তুলনামূলকভাবে বড় বড় পাথরগুলো সঞ্চিত হলো এবং বাঁধের আকারে উঁচু হয়ে স্বাভাবিক বাঁধ তৈরি করলো। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এরপরে আমরা এখানে একটাই আমরা পয়েন্ট দিলাম, কারণ এর আগের যে পয়েন্টগুলো সবই প্লাবনভূমির পয়েন্ট। যদি তোমাদের স্বাভাবিক বাঁধ টিকা হিসেবে এসে যায়, প্লাবনভূমির সঙ্গে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লাবনভূমির
বিষয়টা, চারটে যে সৃষ্টির কারণ আমরা লিখেছি সেই কারণগুলো এখানে দিতে হবে, তার সঙ্গে পঞ্চম কারণ হিসেবে এটা তখন পুট হবে। ক্লিয়ার? না হলে ওই একই পয়েন্ট দুবার আলোচনা করার দরকার নেই। এবারে আমরা চলে গেলাম উদাহরণে। দেখো, এরপরে আমরা যেখানে উদাহরণ দেব সেই উদাহরণে শুধু একটা কথা, এই জায়গাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। রাজমহল পাহাড় থেকে শুরু করে হরিদ্বার থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত অংশে, হরিদ্বার থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত অংশে গঙ্গার দুতীরেই এভাবে স্বাভাবিক বাঁধ সৃষ্টি হতে দেখা যায়। কার? গঙ্গার। হরিদ্বার থেকে শুরু করে রাজমহল পাহাড় পর্যন্ত অংশে গঙ্গার দুতীরেই, উভয় তীরেই এরূপ স্বাভাবিক বাঁধ গড়ে উঠতে